নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, মমতা ব্যানার্জির দুয়ারে জোড়া বিপদ। আর সেই জোড়া বিপদ থেকে রক্ষা পেতে মমতা ব্যানার্জি এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ। এই ব্যাপারে বিস্তারিত আলোচনার আগে আমি আমার দর্শক বন্ধুদের বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন তারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন। আমরা আজকে যে বিষয়টা, দুটো বিষয় নিয়ে আলোচনা করব। যে মমতা ব্যানার্জির কাছে যে জোড়া বিপদ, সেই জোড়া বিপদ যে প্রথম যেটা হচ্ছে এসআইআর নিয়ে। মমতা ব্যানার্জি এখন এসআইআর আতঙ্কে ভুগছেন। গঙ্গাসাগর থেকে তিনি আওয়াজ তুলেছিলেন যে এই এসআইআর এর যে 58 লক্ষ ভোটার যে নাম প্রথম পর্যায়ে বাদ গেছে, সেই 58 লক্ষ ভোটারকে অবৈধভাবে নাকি বাদ দিয়েছে নির্বাচন কমিশন। অথচ এই 58 লক্ষ ভোটারের মধ্যে মৃত ভোটার রয়েছে, ডাবল এন্ট্রি ভোটার রয়েছে, নো ট্রেস ভোটার রয়েছে। তাদেরকে বাদ দেওয়াটা মমতা ব্যানার্জির কাছে অবৈধ, কারণ এদেরকে ব্যবহার করেই মমতা ব্যানার্জি নির্বাচনে তড়িপার হতো বলেই বিরোধীদের বারবার অভিযোগ। সেই ভোটার বাদ যাওয়াতে মমতা ব্যানার্জির মাথায় বাজ পড়েছে। তাই মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। প্রথম তার অভিযোগ কি? প্রথম অভিযোগ হচ্ছে 2002 সালের ভোটার তালিকার যে পিডিএফ রেকর্ডগুলো হয়েছে, সেই পিডিএফ রেকর্ডগুলোকে যখন সিএসভি ফরম্যাটে রূপান্তরিত করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, সেই সময় ডিজিটালাইজ করতে গিয়ে ভোটার ডেটা ম্যাপিংয়ে বিস্তর গোলমাল পাকিয়েছে নির্বাচন কমিশন। এই দাবি নিয়ে তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। আর দ্বিতীয়ত তারা কি বলেছে, যে এসআইআর এর যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকা প্রকাশের যে সময়সীমা 14 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে, সেই 14 ফেব্রুয়ারির সময়সীমাকে বাড়াতে হবে। কেন তারা এই কথা বলছে? কারণ তাদের যে এই নির্বাচনের এই ভুয়ো ভোটারদের ঢুকিয়ে দেওয়ার, ভোটার তালিকায় রেখে দেওয়ার জন্য তাদের তরফ থেকে যে প্রচেষ্টাগুলো চলছে, সেই প্রচেষ্টাগুলো নির্বাচন কমিশন বারবার বিভিন্ন পদক্ষেপ করে বানচাল করে দিচ্ছে। সেটা ফেক ওবিসি সার্টিফিকেট হোক, কিংবা বার্থ সার্টিফিকেট হোক, ডোমিসাইল সার্টিফিকেট হোক, এই সমস্ত কিছুগুলোকে নির্বাচন কমিশন সঠিকভাবে যাচাই করে সেগুলোকে তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। ফলে মমতা ব্যানার্জি তারা ভোটার লিস্টে, চূড়ান্ত ভোটার তালিকায় যে ফেক ভোটারগুলো তার ঢুকিয়ে দেওয়ার যে পরিকল্পনা রয়েছে, যেটা 1,38,00,000 এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের স্ক্যানারে রয়েছে, খসড়া তালিকার মধ্যে যাদের নাম উঠেছে, সেখান থেকে যাতে নির্বাচন কমিশন খুব বেশি বাদ নিতে না পারে, তার জন্য তারা সময় চাইছে সুপ্রিম কোর্টের কাছে, যাতে নানান রকমের চালাকি করে, নতুন চালাকি উদ্ভাবনী শক্তি দিয়ে তারা যাতে এই ভোটার লিস্টে এই নামগুলো রেখে দিতে পারে, সেই চেষ্টা তারা চালাচ্ছে। সেই জন্যই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। অর্থাৎ মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশিত হবে, তার যে দুধেল গাইরা, অর্থাৎ বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা, তাদের যে ভোটার তালিকায় ব্যাপকভাবে নাম ঢোকানো ছিল, মৃত ভোটারদের দিয়ে, ডবল এন্ট্রি ভোটারদের দিয়ে, নো ট্রেস ভোটারদের ভোট, তারা যে তাদের ভোটার স্লিপ নিয়ে তাদের যখন ফলস ভোট বেড়ে দেওয়া হতো, সেই কাজটা তারা এবার করতে পারবে না। কারণ যেভাবে ভোটার তালিকার এসআইআর এর পর যেভাবে ভোটার তালিকাটা তৈরি হচ্ছে, সেই ভোটার তালিকা থেকে এই ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, এটা বুঝতে পেরেই আতঙ্কিত হয়ে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে দৌড়েছে। এবং সুপ্রিম কোর্টে শুধু দৌড়েছে তাই নয়, তিনি বলেছেন আমি নিজে সুপ্রিম কোর্টে, আমি আইনজীবী হিসেবে লড়বো এই মামলাতে। এখন আমাদের দেখার যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই ব্যাপারে ঠিক কি রায় দেয়। দ্বিতীয়ত যেটা নিয়ে তিনি ভীষণ আতঙ্কিত, তিনি আতঙ্কে রয়েছেন যে তিনি যে ভুলটা করেছেন, সেই ভুলের মাসুল তাকে এবার দিতে হবে। কি? ডিজিপির ক্ষেত্রে, ডিজিপি নিয়োগ করার ক্ষেত্রে তিনি যে ভুল আইন ভেঙেছে, সেই আইন ভাঙার ফলে এবারে নির্বাচন কমিশন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পুরো পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে চলে যেতে পারে। এই আতঙ্কে ভুগছে মমতা ব্যানার্জি যে নির্বাচন কমিশন এবার তার যে পুলিশ প্রশাসন রয়েছে, তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে। কিভাবে? মমতা ব্যানার্জি কি আইন ভেঙেছে? সুপ্রিম কোর্টের আইন মমতা ব্যানার্জি ভেঙেছে। সুপ্রিম কোর্টের আইন যেটা 2018 সালের 3 জুলাই সুপ্রিম কোর্ট ডিজিপি নিয়োগ করার ক্ষেত্রে তারা একটা নির্দেশিকা দিয়েছিলেন। সেই প্রকাশ সিং মামলার 2006 সালের রায়কে সংশোধন করে তারা বললেন যে এক্ষেত্রে খালি হওয়ার, ডিজিপির পদ খালি হওয়ার 3 মাস আগে ইউপিএসসিকে জানাতে হবে রাজ্য সরকারকে। আমাদের রাজ্যের প্রাক্তন হয়েছেন ডিজিপি মনোজ মালব্য, তিনি অবসর নিয়েছেন কবে? 2023 সালের 27শে ডিসেম্বর তিনি অবসর নিয়েছেন। মনোজ মালব্য 27শে ডিসেম্বর 2023 সালের অবসর নিয়েছেন, মানে আইন অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই ব্যাপারে 3 মাস আগে, অর্থাৎ 2023-এর সেপ্টেম্বরের দিকে প্রস্তাব পাঠানোর কথা ছিল মমতা ব্যানার্জির
কাকে? ইউপিএসসিকে। মমতা ব্যানার্জি সেটা পাঠায়নি। মমতা ব্যানার্জি প্রস্তাব পাঠালো কবে? 2025 জুলাইয়ে। এর মাঝখানে সে কাকে নিয়ে এলো? এর মাঝখানে অ্যাক্টিং ডিজিপি হিসেবে রাজীব কুমারকে নিয়ে এলো। যদি প্রস্তাব পাঠিয়ে দিলে যদি এমপ্যানেলমেন্ট কমিটি মিটিং করে নতুন ডিজিপি নিয়োগ করে দেয়, ওই জন্যে রাজীব কুমারকে তিনি রেখে দিলেন। প্রস্তাবটাও পাঠালেন দেরিতে। প্রস্তাব দেরিতে পাঠানোর ফলে জুলাইয়ে যেহেতু প্রস্তাব পাঠিয়েছে, অক্টোবরের 30 অক্টোবর 2025 এমপ্যানেলমেন্ট কমিটি মিটিং ডাকলেন। মিটিংয়ে বসেই তারা বললেন যে এই কমিটি কখনোই নতুন ডিজিপি নিয়োগ করার নির্দেশ দিতে পারে না এবং নতুন ডিজিপি বেছে দিতে পারবে না, কারণ মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাকে ভায়োলেট করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলেনি। অর্থাৎ রাজীব কুমারকে রক্ষা করতে গিয়ে, রাজীব কুমারকে রেখে, অ্যাক্টিং ডিজিপি হিসেবে রেখে সরকার চালাতে গিয়ে সে এই নিয়ম সুপ্রিম কোর্টের নির্দেশকেই অমান্য করেছে। সুতরাং আমরা নতুন করে ডিজিপি নিয়োগ করব না, নাম পাঠাবো না। এই ব্যাপারে সুপ্রিম কোর্টে গিয়ে মমতা ব্যানার্জিকে নতুন করে নির্দেশ নিয়ে আসতে হবে। নির্দেশ নিয়ে আসার পর তারপরে ইউপিএসসি, সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে, সেক্ষেত্রে যদি ইউপিএসসিকে আবার নির্দেশ দেয় যে করতে, তখন এমপ্যানেলমেন্ট কমিটি মিটিং করে তারা নতুন ডিজিপি নিয়োগের ক্ষেত্রে নাম প্রস্তাব করবে, সরকারকে পাঠাবে। এখন মমতা ব্যানার্জির বিপদ, সামনে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে নির্বাচন। এই ব্যাপারে মমতা ব্যানার্জি এখন সুপ্রিম কোর্টে যাচ্ছে। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে তাকে আবার সুপ্রিম কোর্ট কি রায় দেয় এখন তো কেউ জানে না। যদি আমরা ধরেই নিই তর্কের খাতিরে যে সুপ্রিম কোর্ট বললেন এমপ্যানেলমেন্ট কমিটিকে তোমরা মিটিং করে বসে এক ডিজিপি বেছে তাকে দিয়ে দাও, মমতা ব্যানার্জিকে দিয়ে দাও, এটা যদি বলে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই সময় সাপেক্ষের মধ্যে নির্বাচন কমিশনের নির্বাচন ঘোষণা হয়ে যাবে। 14 ফেব্রুয়ারির পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে। নির্বাচন ঘোষণা হয়ে গেলে মমতা ব্যানার্জিকে এই যে 31 জানুয়ারির মধ্যে সেটা সমাধান হওয়া সম্ভব নয়, এটা বোঝাই যাচ্ছে। কারণ 31 জানুয়ারি রাজীব কুমার অবসর নিচ্ছে, ফলে 31 জানুয়ারির পর যিনি ডিজিপি আসবেন তিনি অ্যাক্টিং ডিজিপি হিসেবেই মমতা ব্যানার্জিকে কাউকে রাখতে হবে। এই অ্যাক্টিং ডিজিপিকে অবলীলাক্রমে নির্বাচন কমিশন ভোটের সময় সরিয়ে দিতে পারে, এই আশঙ্কা মমতা ব্যানার্জি প্রকাশ করছেন। যে অ্যাক্টিং ডিজিপিকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়ে নির্বাচন কমিশন তারা একজন ডিজিপিকে মনোনীত করে নির্বাচন প্রক্রিয়াটা যদি পরিচালনা করে, তাহলে নির্বাচনের সময় গোটা পুলিশ প্রশাসনটাই কন্ট্রোলে থাকবে নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে মমতা ব্যানার্জির ভরাডুবি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ পুলিশ প্রশাসন ছাড়া মমতা ব্যানার্জির নির্বাচনে জেতার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই এই আশঙ্কায় মমতা ব্যানার্জি এখন আতঙ্কিত, কিভাবে তিনি এটাকে মেকআপ দেবেন, এখান থেকে বেরোবেন কি করে, বাঁচবেন কি করে। কারণ অ্যাক্টিং ডিজিপি যদি থাকে, সেই অ্যাক্টিং ডিজিপিকে সরিয়ে দিয়ে, খুব সহজেই সরিয়ে দিয়ে নির্বাচন কমিশন যদি নতুন কোনো একজন ডিজিপিকে নিয়ে চলে আসে নির্বাচনের সময়, তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কথা মতো পুলিশ প্রশাসন চলবে না নির্বাচন ওই সময়কালে। তৃণমূল কংগ্রেসের বিরাট বিপদ বাড়বে। এই আশঙ্কা থেকেই মমতা ব্যানার্জি এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং সুপ্রিম কোর্টে খুব দ্রুত তিনি 31 জানুয়ারির আগেই যাতে সুপ্রিম কোর্ট এই সম্পর্কে কোনো রায় দেয় এবং তারপরে এমপ্যানেলমেন্ট কমিটি যাতে একজন ডিজিপি, স্থায়ী ডিজিপি একজন নিয়োগ করার জন্য তারা একজন স্থায়ী ডিজিপির নাম প্রস্তাব করেন, সেই ব্যাপারে তারা দৌড়চ্ছেন, মমতা ব্যানার্জি দৌড়াচ্ছেন। শেষ পর্যন্ত কি হয় আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।